হ্যালো, ওয়েলকাম সবাইকে। আচ্ছা, আজকে আমাদের প্যাসেজ নাম্বার 14 নিয়ে আলোচনা করবো আমরা। প্যাসেজ নাম্বার 14 নিয়ে আমাদের আহ, প্রথমে কোশ্চেনটা দেখেন, মানে টাইটেলটা দেখেন, মার্ভেলাস মন্টিসেলো। এখন এটা কি? এটা কিন্তু আমি জীবনে শুনি নাই। মন্টিসেলো মানে কি জানি না। এখানে ট্রু ফলস নট গিভেন রয়েছে এবং হচ্ছে গ্যাপ ফিলিং এর কিছু কোশ্চেন রয়েছে। ওকে, সি। আমরা তাহলে মার্ভেলাস মন্টিসেলো এই কোশ্চেনটা আমরা এই প্যাসেজটা আইডিয়া ক্রিয়েট করি। একটা লোকের নাম বলছে, তুমি রেনোয়ার্ড এবং অনেক কাজের জন্য তুমি খুবই প্রিন্সিপাল, মানে বিখ্যাত একজন মানুষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন অন্য একটা জায়গায়। তো সি, এটা আমি প্রথমে দেখে নিলাম। তারপরে উম, তিনি ডিজাইন করেছেন একটা 3 স্টোরের বিল্ডিং, এটার নাম হচ্ছিল মন্টিসেলো। এটা আপনার আইডিয়া চলে আসলো। এটা মন্টিসেলো হচ্ছে একটা 3 স্টোরের বিল্ডিং। ওকে, এটা ইংলিশ ডিজাইন দ্বারা হচ্ছে, এটা খুবই ইনফ্লুয়েন্স, কারণ এখানে ডিজাইন নিয়ে আলোচনা এই প্যারাগ্রাফের মধ্যে। 16th সেঞ্চুরি ইটালিয়ান ভিলাগুলো কেমন ছিল সেটা নিয়ে আলোচনা এই প্যারাগ্রাফে। তাহলে প্রশ্ন হচ্ছে কে ক্রিয়েট করেছিল সেটা নিয়ে আলোচনা। তার আর্লি চাইল্ডহুড নিয়ে আলোচনা, তিনি কি করেছিলেন, ফাইন। তারপরে যুদ্ধের পরে কি করলেন তিনি, সেটা নিয়ে আলোচনা আছে এখানে। এটা যেহেতু ডেসক্রিপটিভ প্যাসেজ, আমাদের ঠিক সেই মনোযোগ দিয়ে কি করার দরকার নাই, স্কিমিং করার দরকার নেই। আইডিয়া, প্রেসিডেন্ট হিসেবে তিনি কি কি করেছিলেন, ফ্রেঞ্চের কাছ থেকে কি কি জানি হয়েছিল, পারচেস করেছিল। তারপরে রিটায়ারমেন্টের পরে তিনি আবার অ্যাক্টিভ হলেন, লাইব্রেরি করলেন একটা, লাইব্রেরি অফ কংগ্রেস, এটা তো আমরা অনেক নাম শুনি। তারপরে মন্টিসেলো মোস্ট অফ দ্য যেটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাচিভমেন্ট চলে আসছে। তাহলে এটাই শুধুমাত্র একমাত্র বিল্ডিং না যেটা সে ফাইন্যান্স দ্বারা বিক্রি টিক্রি হয়েছিল আর কি। যাই হোক, সাউথ প্যাভিলিয়ন 1970 সালে সে কি জানি করেছিল আর কি। দিস ওয়ান অ্যাকচুয়ালি মোটামুটি প্যাস্টের সম্পর্কে ধারণা। তাহলে এই মন্টেসরিটা দেখে আসি, চলেন। এই যে ছবিটা হলো দেখে, ইমেজে ক্লিক করলে হয়তো আরো ভালো ভালো কিছু ছবি পাওয়া যাবে। এই সুন্দর। ও মাই গড, নাইস একটা বিল্ডিং। কোথায় অবস্থিত এটা? দিস ওয়ান ইজ মন্টেসেলো। ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াতে এটা অবস্থিত। এনিওয়ে, আমরা প্রসেস প্যাটার্নে চলে যাই। তো এখানে ট্রু ফলস নট গিভেন আছে। তো সময় অনুযায়ী আসলে এটা সলভ করা যাবে। হুম। তো মোটামুটি একটা আইডিয়া থেকে ইজিলি বলা যায়, মন্টেসেলো ওয়াজ ইন্সপায়ার্ড বাই ইটালিয়ান আর্কিটেকচার। ফলস হবে উত্তরটা, কারণ হচ্ছে ইটালিয়ান তো না, এটা হচ্ছে, এই কারণে পড়লাম। এটা হচ্ছে হলো এই যে ইউরোপিয়ান ডিজাইন, হ্যাঁ ইটালিয়ান হইতে পারে, এটা আমরা পরে চেক করবো আর কি। ইটালিয়ান কিনা জানি না, তারা এটা ফলস না, এটা নট গিভেন হইতে পারে, ইটালিয়ান বলা নাই। যাই হোক, এই যে দেখে বলে দিলাম, একটা দুটো উত্তর এমনি পারা যায়। এনিওয়ে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে কমপ্লিট দ্য নোট সলভ করা। তো আমরা প্রথম ফ্যামিলিয়ারাইজ হই। এটা একটা টেবল, ঠিক আছে, দিস ওয়ান ইজ টেবল। ওকে, ফাইন। তাহলে টেবিলের ক্ষেত্রে আমরা কি কি জানি, কোন স্কিল টেস্ট হয়, সেটা একটা ইম্পর্টেন্ট টু নো। তো টেবিলের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, সেটা আমরা কুইক সার্চ দেবো হচ্ছে ফরম্যাট। আপনাদের IELTS.org তে ফরম্যাটে চলে যেতে হবে। এই আমরা রিডিং এর ফরম্যাটটা আলোচনা করবো। রিডিং এ ক্লিক করলাম, তারপরে আমরা প্রথমে জেনে নিতে হবে, দেখেন সামারি নোট টেবল। টেবিলের ক্ষেত্রে কি কি কথা ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেয়া আছে। এখানে কোন স্কিল টেস্ট হবে, আপনার আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেইল অর দ্য মেইন পার্ট অফ দ্য টাস্ক। হ্যাঁ, তাহলে মূলত এখানে টেস্ট হয় আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেইল এবং হচ্ছে কোন টাইপের ওয়ার্ড অ্যান্সার হবে, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ।
আর এটা সিকোয়েন্স মেনটেন করবে কি করবে না সেটাও এখানে লিখে দেওয়া আছে। এটা কেমব্রিজের ভার্সন। এখন আপনারা অনেকে অনেক কথা বলতে পারে, সেটা তাদের ব্যাপার। দ্য অ্যান্সার মে নট কাম ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট, তার মানে এটা অর্ডারে তেমন একটা আসবে না। আসতে পারে না পারে, আসতে পারলে তো লাভ, না আসতে পারলে নাই। বিশাল একটা পিকচার আছে, পিকচার দেখে অনেকে ভয় ভয় খেয়ে যাবেন আর কি, যে অ্যান্সারটা কি হইতে পারে। যাই হোক, এনিওয়ে, কোনটা অ্যান্সার হইতে পারে এখানে, কোন প্ল্যানটা সেটা ফেলছে ধারাবাহিক ভাবে। ফাইন। তাহলে আমাদের এখানে এটার কিওয়ার্ড গুলো কি হবে? কিওয়ার্ড এত সহজ সহজ কিওয়ার্ড গুলো, এই যে এই যে পুরো লাইনটা একদম পুরো কিওয়ার্ড, যেটা খুঁজে বের করা খুব বেশি চ্যালেঞ্জিং না। হ্যাঁ, খুব বেশি চ্যালেঞ্জিং না আর কি। এটা এই যে সবগুলো সাল দেয়া আছে, একটা সাল থেকে শুরু করলেই হয়। তার মধ্যে উম আরো কিওয়ার্ড হচ্ছে, ধরেন হচ্ছে ইউ ক্যান টেক দিস ওয়ান, মন্টেসেলো নিয়ে লাভ নাই, মাউন্টেইন টপ, নিলাম কিওয়ার্ড। তো 1768 এটা হচ্ছে আমার কোশ্চেন্সটা। কপি করে নিয়ে উপরে ঘুরতে থাকি। 1768 কি ঘটনা ঘটেছিল? 1826, তার মানে এটার উপরের দিকে যাব। 1797, 83, 1768। এখন আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল, সেটা হচ্ছে হলো দিস ওয়ান। প্রসেসটা এখানে লিখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 1768, দ্য মাউন্টেন টপ। হ্যাঁ, তাহলে আমরা প্রস্তুত, দ্য মাউন্টেন টপ ড্যাশ টু প্রিপেয়ার ফর দ্য বিল্ডিং অফ মন্টেসেলো। প্রিপারেশন ফর দ্য মাউন্টেন টপ সামথিং, তাই না? লেটস সি, চলেন আমরা এবার একটু সলভ করে আসি। আচ্ছা, আপনারা যেটা করেন, এবার এইখানে একটা ব্যাপক একটা পড়াশোনা শুরু করেন, ব্যাপকটা সার্চ করেন, আর আপনারা ভুল করতে থাকেন। কারণ আমি ক্লাসে যেটা পড়াই, এটা হচ্ছে আপনি যখন একটা কোশ্চেনের কিওয়ার্ড নেবেন, একটা কোশ্চেনের কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি মানে এটা কখনোই এটার অ্যান্সার করতে যাবেন না। দেখেন 168 আছে, কিন্তু মাউন্টেন নিয়ে এখানে কোনো আলোচনা নেই, কোনো স্কিমিং। তো আপনি যখন এখানে এটা পেলেন না, তখন ভাই আপনাকে যেটা করতে হবে, আবার আপনাকে খোঁজা শুরু করতে হবে কোথায় আছে 168 এবং মাউন্টেন। খোঁজেন 1768 কোথায় আছে, আবার আপনাকে এটা খুঁজতে হবে। ওই যে ওই জায়গায় গিয়ে দেখতে হবে এবার মাউন্টেন টপ আছে কিনা। আচ্ছা, এই যেমন এখানে আছে দেখেন, 1768 এবং হচ্ছে মাউন্টেন টপ। তার মানে আমার অ্যান্সারটা এরকম আছে। এটাই কিন্তু কেমব্রিজের নিয়ম। আপনারা এই নিয়মটাকে ফলো করেন না। আপনারা যখনই একটা কিওয়ার্ড পান ওখানে পড়ে ফেলেন, এবং 2 মিনিট পরে আসতেন, আমি হলপ করে বলতে পারি আপনি 2টা মিনিট আপনার নষ্ট হতো, আপনার দুইটা কোশ্চেন অ্যান্সার করার টাইমটা নষ্ট হয়ে যেত। তাহলে এখানে দেখেন, দ্য মাউন্টেন টপ ড্যাশ, ড্যাশ মানে টু প্রিপেয়ার। তাহলে আমরা যদি একটা ইংরেজি সেন্টেন্স লিখি, আই ওয়ান টু ইট, তাহলে আমি এই ইটটাকে টু প্রিপেয়ারের সাথে রিপ্লেস করলাম। আর এই মাউন্টেন টপ হচ্ছে সাবজেক্ট, এটার সাথে আই কে রিপ্লেস করলাম। তাহলে মাঝখানে কি ওয়ান, মানে চাই। তাহলে এই ওয়ানটা কি? একটা ওয়ানটা হচ্ছে একটা ভার্ব। তার মানে আপনার এখানে একটা ভার্ব মিসিং। ঠিক আছে, তো দেখেন এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হলো উড সিট ওয়াজ, আচ্ছা, দ্যাট উড সিট ওয়াজ কি, ওয়াজ লেভেল, ওয়াজ লেভেল। তাহলে এই দ্য মাউন্টেন টপ ওয়াজ লেভেল টু প্রিপেয়ার। এবার আমরা পরে একটু পড়াই, সেন্টেন্সটা পড়ি, দেখা যাচ্ছে মিলে গেছে কিন্তু। দ্য মাউন্টেন টপ ওয়াজ লেভেল টু প্রিপেয়ার ফর দ্য বিল্ডিং অফ মন্টেসেলো। তার মানে অর্থটা হচ্ছে এরকম, যে হচ্ছে এটা হলো, ধরেন হচ্ছে এটা একটা মাউন্টেন, মাউন্টেন তো এরকম, তো এটাকে লেবেলড করা হয়েছিল, লেবেল, লেবেল করা হয়েছিল, এটাকে সমান করা হয়েছে। তখন এটাকে সমান করা হয়েছে করে এর উপরে এটা তৈরি করা হয়েছে। দ্যাটস ইট। তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম।
তার উত্তরটা হচ্ছে আমাদের ওয়াজ লেভেল। এবার আমরা আসি 168 থেকে 177 এর মাঝামাঝি জায়গায়। হ্যাঁ, সামথিং ওয়ার মেড। দেখেন, এটা তৈরি করেছিল তার স্লেভস দ্বারা কোনো কিছু একটা তৈরি করেছিল। প্রেডিকশন যদি করি, আপনি কি তৈরি করেছিল, এটা আসলে প্রেডিক্ট করা যায়। স্লেভ কোনো কিছুটা তৈরি করেছে, কিন্তু এইভাবে উত্তরটা আর বলা যাচ্ছে না যে কি তৈরি করছে, তার প্রেডিকশন টাইপ বি। তাহলে সামথিং ওয়ার মেড, কিন্তু একটা জিনিস প্রেডিক্ট করা যাচ্ছে, এটা প্লুরাল হবে। হ্যাঁ, তাহলে আমরা চলেন যাই 168 to 177, নাউন হবে উত্তর। এই জায়গাটা খুঁজি। ইউজুয়ালি এটা সিকোয়েন্স ব্রেক করে না, কিন্তু করলেও করতে করতে পারে। কিন্তু 168 to 1770, 168 to 1770। আচ্ছা, এইখানে এইখানে আমরা যেহেতু এখানে এটা পেয়েছিলাম, আগেরটা আগের প্রসেসটা একটু অন্য কালার দিয়ে মার্ক ডাউন করে রাখি। আচ্ছা, এইখানে স্লেভস নিয়ে আলোচনা থাকতে হবে। স্লেভস, এখানে তো আমি এরকম কোনো আলোচনা দেখছি না, তবে নিশ্চিতভাবে এটা উপরে চলে গেছে। 168 to 1770, এখানে আমরা তো এটা পাচ্ছি না। 1770 এর মধ্যে এটা কি থাকতে পারে? তাহলে আমরা এখানে একটু দেখি। বুঝতে থাকেন সবাই। নির্দিষ্ট করে সাল কোথাও নাই এটা। তাহলে এইখানে কোথাও হইতে পারে। এটা তো 1768, আর এটা তো 1770। এর মাঝখানে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আগের মতো ভুল করে স্লেভস কিওয়ার্ডটা নেব। স্লেভস, এই যে স্লেভস। তাহলে এইখানে আমরা একটু এটাকে কালার করে ফেলি। তাহলে দেখেন, এইখানে আমাদের কথা হচ্ছে সামথিং ওয়ার মেড, এটা কিন্তু একটা ক্লু। ক্লু, সামথিং ওয়ার মেড। সিমিলার স্ট্রাকচার মেডের একটা, দেখেন, সিনোনিম ইউজ করছে, ওটা ম্যানুফ্যাকচার। ড্যাশ ওয়ার ম্যানুফ্যাকচার বা ক্লিয়ার, কোনটা ম্যানুফ্যাকচার করা হয়েছিল? ব্রিক্স। এটা কিন্তু ক্লু আছে। তাহলে ব্রিক্সটাকে আপনি এখানে বসান, বসায় এবার মিনিংটা করার ট্রাই করি আমরা। ব্রিক্স আর মেড বাই মিলে গেছে, তার মানে এটা হলো আপনার উপর ক্লু আছে। কত হয়ে গেল? 34 এর অ্যান্সার ব্রিক্স। ওকে, এই যে মাঝখানে যে ক্লু গুলো আছে না, উড অ্যান্ড স্টোন, এগুলোই কিন্তু কখনোই কিওয়ার্ড নিতে ছাইড়েন না। কারণ এগুলো কিন্তু আপনাকে ভালো একটা কি দেয়, সিগন্যাল দেয়। এই যে স্টোন, এই যে স্টোন আছে, তার মানে এগুলোর পরে অ্যান্সারটা থাকবে। চলেন এবার নেক্সট কোশ্চেনে যাই। 1770, জেফারসন বিগ্যান টু লিভ ইন লিভ ইন দ্য সামওয়্যার, প্লেসের নাম। এটা সবচেয়ে লিভ ইন দা একটা সহজ একটা প্রেডিকশন। তবে আমরা কোথায় সে বসবাস করা শুরু করেছিল? মুভ অন টু লিভ ইন দা, কোথায়? সাউথ প্যাভিলিয়ন। সে সে আসলে কোথায় বসবাস করা শুরু করেছিল, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কোনো ব্যাপারই নাই যে উত্তর এটা, দেখেন এই সাউথ প্যাভিলিয়ন উত্তরটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এটাই উত্তর। বসাই। দেখেন, জেফারসন বিগ্যান টু লিভ ইন দ্য সাউথ প্যাভিলিয়ন এত সালে, একদম মিলে গেছে। এটা সহজ উত্তর। তাহলে মুভ ইনটু আর বেগান টু লিভ, একই কথা। মানে সে মুভ করেছিল, তার মানে বসবাস করা শুরু করেছিল।
তাহলে আমাদের আরেকটা উত্তর আমরা পেয়ে গেছি। দেন আসেন 1796 থেকে, মন্টিসেলো ওয়াজ কি, মন্টিসেলো কি ছিল? কোনো কিছু একটা ছিল আর কি। তো কিওয়ার্ড তেমন একটা ভালো নাই, তাহলে এইটা কিন্তু নিতে হবে। ফ্যান্স, ব্লাইন্ডস, স্পেশাল ফিচার্স, এই কথাগুলো নিতে হবে কিন্তু। এই একই সালে আবার আরো একটা ঘটনা, স্কাইলাইটস, অটোমেটিক সামথিং অ্যান্ড ডেলিভারি সিস্টেম। এটা কিন্তু একটা প্যারালালিজম, যারা আমার ক্লাস করেন তারা জানেন যে এটা একটা প্যারালালিজম। প্যারালালি বিষয়টা সলভ করা লাগে, দেখেন। তাহলে এইটাই আগে করে আসি, এটা সহজ। তাহলে ফ্যান্স, ব্লাইন্ডস, স্পেশাল ফায়ার প্লেসেস, এই কথাগুলো কই আছে আমরা কি দেখি। ফ্যান্স এর নিচে থাকবে বলে আশা করতেছি। সালটা হইতেছে আমাদের 1796 থেকে 1807। এখানে উত্তরগুলো আছে বলে আমরা আশা করছি। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু যাই, যেটা হচ্ছে কোর্সেস গুলো একটু যাই। কোথায় আমরা খুঁজে পাই, চলেন। ওকে, এই যেখানে কথা আছে ফার্নিচার, তারপরে তার হচ্ছে প্রপার্টি, কথাগুলো আছে এখানে। তো এই কথাগুলো না এখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের আরেকটু দূরে যেতে হচ্ছে। দেখেন কিওয়ার্ড গুলো, এই যে এখানে লেখা আছে ফ্যান্স, ব্লাইন্ডস, ফায়ার প্লেসেস, তারপরে দেখেন স্কাইলাইট, তারপর নিচের দিকে চলে গেছে। তাহলে আমরা এটাই করি। দেখেন, একটা হলো স্কাইলাইট নাম্বার ওয়ান, ডেলিভারি সিস্টেম সেটা প্লুরাল আছে, তার মানে এটা প্লুরাল থাকবে। ডেলিভারি সিস্টেম, হি ইন্ট্রোডিউস স্কাইলাইট একটা, এটা হচ্ছে ডেলিভারি সিস্টেম। তাহলে এই যে স্কাইলাইট এন্ড দিয়ে দেখেন যুক্ত করা আছে। এখানে দেখেন ইন্ট্রোডিউস, ডিজাইন, ঠিক আছে, তার মানে ইন্ট্রোডিউসের সাথে স্কাইলাইট, ডিজাইনের সাথে ট্যাবলেটস, আরেকটা হচ্ছে এই যে আবার এন্ড দিয়ে লেখা আছে ডোরস। তাহলে আমাদের তিনটা পয়েন্ট দেখেন, একটা হচ্ছে কি ডোরস, একটা ট্যাবলেটস, একটা স্কাইলাইট। তাহলে এই কোর্সেস গুলোকে আমরা যদি এখানে একটু নিয়ে আসি, তাহলে দেখেন ইন্ট্রোডিউস স্কাইলাইট হয়ে গেল। অটোমেটিক সামথিং এন্ড ডেলিভারি সিস্টেমস, এখন ট্যাবলেট মানে হচ্ছে ডেলিভারি, সেটা আপনি বুঝতেছেন না, দরকার নেই। আপনি যদি দেখেন অটোমেটিক কার সাথে আছে, অটোমেটিক, এই যে দেখেন ডোরস দ্যাট ওপেন অটোমেটিক, তাহলে আপনার উত্তর হবে কি ডোরস। তার মানে এই ট্যাবলেটস কথার অর্থ হচ্ছে ডেলিভারি সিস্টেম। এখন এইখানে আপনি পাইছেন 37, হ্যাঁ, 36 আশা করা যায় উপরে, সিকোয়েন্স ব্রেক করলে কিছু করার থাকবে না। তো এইখানে এটা কি হয়েছিল, সামথিং এর উপরে কোথাও একটা হবে কোনো জায়গায়। এইটা একটা কঠিন করতে, মন্টেসেলো ওয়াজ ড্যাশ, মন্টেসেলো ওয়াজ কি করা হয়েছিল 1807। তাহলে এখানে হলো 1800, এসে 1808, তাহলে এর মাঝখানে মাঝখানে 15 থাকবে এইখানে। তাহলে এখানে যদি আমরা পড়ি, সেটা হচ্ছে মন্টেসেলো ওয়াজ কি হয়েছিল দেখেন। তাহলে এখানে কিন্তু এরকম নাই কোথাও। তাহলে এখানে একটা জিনিস আছে, দা হোল স্ট্রাকচার রিমডেল। মানে রিমডেল মানে কি পুনরায় আবার মডেল করা হয়েছিল, দা হোল স্ট্রাকচার, হোল স্ট্রাকচার বলতেই বুঝাইছে মন্টেসেলো। তা আপনার উত্তর হবে কি রিমডেল। এটা বসাই একটু আমরা এখানে, দেখেন কি হয়। রিমডেল,
তাহলে আমাদের দিস কলাম হ্যাজ বিন ডান রোডস এবং রিমডেল। আচ্ছা, 1822 সালে হয়েছিল দ্য সামথিং ওয়াজ কাভার্ড, কোনো কিছু কাভার্ড করা হয়েছিল লং লাস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে। তাহলে আমরা যে কপি করি, এই যে 1822 আছে, এই যে 1822, নট আনটিল 1822 দ্য রুফ ওয়াজ কাভার্ড। এটা একদম হুবহু আছে, তাই তার কোনো কথাই নেই, উত্তরটা রুফ হবে। সামথিং অফ জেফারসন 1826 সালে হয়েছে। এখন আপনি সিকুয়েন্স অনুযায়ী এই প্যারার কোথাও 1826 নাই, কিন্তু একটা কথা আছে, 1822 সাথে 4 যোগ করেন তাহলে হয় 26। জাস্ট 4 ইয়ার্স লেটার জেফারসন ডাইড, জেফারসন মারা গিয়েছিল। তাহলে 39-এর কাহিনীটা কি? ডাইড অফ জেফারসন। 39-এর উত্তর হচ্ছে এটা। দ্যাটস ইট। এখন আপনার সময় নাই, সবগুলো ট্রু দিয়ে আসেন, দুটা হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 আর 2, 9টা হয়ে গেল। আর যদি সময় থাকে তাহলে এবার চলে ম্যানুয়ালি সলভ করুন। 28 থেকে 32 পর্যন্ত। এবার দেখেন, আপনাকে সবগুলো ট্রু ফলস নট গিভেন কি দেখতে হবে, কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। ইটালিয়ান, তারপরে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা আপনি আমি এক জায়গায় পড়েছিলাম। প্রেসিডেন্সি মনে আছে, এটা আমরা পড়েছিলাম। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, এটা আমরা অবশ্যই তাড়াতাড়ি খুঁজে পাবো, যদিও এখন পর্যন্ত পাইনি। আর নেক্সট ওয়ানটার কিওয়ার্ড ভালো নেই, তাহলে ডিসিশন হচ্ছে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা এক জায়গায় পেয়েছিলাম, সেই জায়গাটা গিয়ে আমরা 29 নম্বর সলভ করবো। তো দেখেন এখানে কি বলছে, যে জেফারসন ফর্ড যুদ্ধ করেছিল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ফর্ড মানে হচ্ছে যুদ্ধ করা। এখন আমাদের কোন পয়েন্টটা চেঞ্জ হয়ে গেলে অ্যান্সারটা ফলস হবে? ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের জায়গায় যদি অন্য কোনো যুদ্ধের কথা থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ফলস হবে না, তাহলে কিন্তু অ্যান্সারটা নট গিভেন হবে। তাহলে আপনি ধরেন, আমি আপনার জিনিসটা বুঝাই। আপনি ধরেন হচ্ছে হলো এই 1947 সালে যুদ্ধ করেছেন, পোস্টে পোস্টে দেওয়া আছে। তো আমি বললাম আপনি 1971 সালে যুদ্ধ করেছিলেন, 71 সালে যুদ্ধটা করছিল। তাহলে আপনি 71 সালে যুদ্ধ করছেন, তার মানে কি আপনি 47-এ যুদ্ধ করেন নাই? হ্যাঁ ভাই, করে থাকতে পারেন, নাও পারেন। কাজে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আপনার ফোকাসের জায়গা না, আপনার ফোকাসের জায়গা হচ্ছে ফার্স্ট, যুদ্ধ করেছিল নাকি যুদ্ধ করেন। লেটস সি, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা কোন একটা প্যারা শুরুতে পড়েছিলাম, এই যে প্যারা শুরুতে, এইখানে আমার অ্যান্সারটা। তাহলে আমি পরের লাইনটা পড়বো কিনা, পরের লাইনে যুদ্ধ নিয়ে কথাবার্তা আছে কিনা, আসলে বিগ কোশ্চেন। হ্যাঁ, আছে। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওই কিওয়ার্ডটা এখানেও কি করা আছে, স্প্রেড করা আছে। তাহলে এই দুটো লাইন আমাকে পড়তে হবে। এরপরই, throughout Jefferson's early childhood, America had been fighting Britain in the War of Independence. আমেরিকা তখন যুদ্ধ করছিল আর কি, একটা সময় ছিল। 1976 সালে জেফারসন, হু ওয়াজ নেভার এ কম্ব্যাটান্ট, রোড দ্য ডিক্লারেশন। তিনি কিন্তু নেভার এ কম্ব্যাটান্ট, এই কম্ব্যাটান্ট ওয়ার্ডের অর্থ আপনি জানেন কিনা? কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ, বা কোনো কিছুকে ভার্ব হিসেবে ইউজ করলে এটা হয় হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে যুদ্ধ, ফোকাস করা, যুদ্ধ করা। কমব্যাটান্ট মানে হচ্ছে হলো যোদ্ধা। তাহলে সেখানে সে কি বলছে, নেভার এ কমব্যাটান্ট, সে কখনোই আসলে কি করে নাই, যুদ্ধ করে না, এটা আমাদের কোশ্চেন। তার অর্থ এই অ্যান্সারটা হচ্ছে ফলস। তাহলে 28 নম্বর হচ্ছে ফলস, 29 নম্বর false। এবার আমরা জানি কিন্তু 28 এর উপরে আছে, 30 তার নিচে, তো নিচেরটাই এই করি চলো। ডিউরিং জেফারসন প্রেসিডেন্সি, জেফারসনের প্রেসিডেন্সির সময় দ্য ফ্রেঞ্চ বট কিনেছিল সাম আমেরিকান ল্যান্ড, এবং এটা রিডিউস করেছিল কান্ট্রি সাইজটা। ঠিক আছে, জেফারসন প্রেসিডেন্সির সময় ফ্রেঞ্চরা কিনেছিল সাম আমেরিকান ল্যান্ড। এখন আমাদের ফোকাস যায় কোনটা ভাই, এই যে বট, কিনেছিল নাকি কিনে নেই। আর এটা কি জানি, রিডিউসিং, মানে এটা কি কমিয়েছে নাকি এটা বাড়িয়েছে, এটা আমাদেরকে চেক করতে হবে।
চলেন আমরা এটা কোথায় আছে আমরা খুঁজি, নিশ্চিত ভাবে তার নিচে। এই যেটা এই দেখেন প্রেসিডেন্সি নিয়ে আলোচনা ছিল একটা জায়গায়, সরি এর নিচে প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি এই যে আমাদের একবারে শুরুতে বলেছিলাম। হ্যাঁ, এই যে প্রেসিডেন্স, এই যে ফ্রেন্সের কথা, সব এখানে রাই, সব এখানে। তাহলে আমরা এর নিচে খুঁজবো, হ্যাঁ প্রেসিডেন্সি বিষয়টা করি। এইখানে আমি প্রসেসটা টেস্ট করলাম, এই অ্যাজ প্রেসিডেন্ট, এইখানে তাহলে আমাদের অ্যাজ প্রেসিডেন্ট সে অর্গানাইজড করেছিল পারচেজ অফ এ ভাস্ট ট্র্যাক্ট অফ ল্যান্ড ফ্রেঞ্চদের কাছ থেকে। সে আসলে আহ, কিনেছিল, হু ওয়ার এম ব্যাটল ইন ইউরোপ অ্যান্ড স্ট্যাপ ফর ক্যাশ দিস ল্যান্ড কল অমুক ডাবল দ্য সাইজ অফ ভিলেজ বলছে ওটি আমেরিকা। তো এটা কি আসলে ওই ফ্রেঞ্চরা আমেরিকান ল্যান্ড কিনেছিল? হি অর্গানাইজ দ্য পার্সেস অফ এ ভাস্ট ট্রাক্ট ল্যান্ড ফ্রেঞ্চ কিনেছিল ফ্রেঞ্চের কাছ থেকে। এবং সেটা কিন্তু আসলে ডাবল দ্য সাইজ অফ, গ্রেটলি রিডিউস দ্য সাইজ অফ দ্য কান্ট্রি, মানে ফ্রান্সের সাইজ ডাবল করে ফেলেছিল না, আমেরিকার সাইজ ডাবল করে ফেলেছিল। আর ফ্রেঞ্চ থেকে তো সে আহ, সে ফ্রেঞ্চের কাছ থেকে কিনছে, ফ্রেঞ্চ আমেরিকা কিনে। তো এই কথাটা আসলে সে কিন্তু ফ্রেঞ্চের কাছ থেকে কিনছে, আর এখানে বলছে ফ্রেঞ্চটাই আমেরিকা কিনছিল। এই কথাটা ভাই সত্য না। তাহলে বিশেষ হচ্ছে হলো, চলেন এটা পড়ি আমরা। জেফারসন টট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ওই ভার্জিনিয়া। মূল বিষয় কি, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার পরিবর্তে যদি থাকে বুয়েট, জেফারসন টট অ্যাট দ্য বুয়েট। তো এটা আমাদের অ্যান্সারটা কি হবে ভাই? অ্যান্সারটা নট গিভেন হবে। কেন? কারণটা হচ্ছে হলো জেফারসন বুয়েটে পড়েছে, তার মানে সেটা না যে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া সে পড়েনি। আমাদের দেখতে হবে জেফারসন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া নিয়ে কি কাহিনীটা করছে। কপি করলাম, চলো আমি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া খুঁজবো, ওইটা করবো। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া এইখানে, তাহলে অ্যান্সারটা এখানে থাকবে। সে ফাউন্ডেড করেছিল ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, যেখানে মোস্ট অফিস আর্লি বিল্ডিং আছে, কারিকুলাম করেছিলেন এবং অনেক কিছু করছে। সে হলো বিকাম ইস ফার্স্ট রেক্টর অর চ্যান্সেলর ছিলেন, মানে ভিসি ছিলেন আর কি। তো তিনি আসলে পড়াইতেন ওইখানে, সেটা স্যার কোথাও নাই। তিনি কারিকুলাম তৈরি করছিলেন, তিনি রেক্টর ছিলেন, তিনি চ্যান্সেলর ছিলেন, কিন্তু পড়াইছে কিনা তা বলা যায়। কারণ আপনারা কনফিউজ হতে পারেন, আমার দৃষ্টিতে ভিসিরা তো হচ্ছে হলো পড়ায়। স্যার পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভিসিরা পড়ায়, বুঝছেন? পৃথিবীতে ভিসি পোস্ট হচ্ছে হলো একটা একাডেমিক পোস্ট, একাডেমিক না, নন একাডেমিক পোস্ট। সে হচ্ছে ম্যানেজমেন্টের হেড হবে। আপনারা যেটা করেন সেটা হচ্ছে কি, একজন ভিসি যদি খুব কোয়ালিফাইড হয়, আপনারা গর্ব করে বলেন যে আমাদের ভিসি এই ডিগ্রি আছে। যেমন ঢাকা ইয়ারে ভিসিডি আছে, ঢাকা ইউনিভার্সিটি ভিসি কিন্তু আমার খুব ক্লোজ, ক্লোজ মানে একটা রিসার্চ কাজ তার সাথে আমি করছি, এবং আজ পর্যন্ত তাকে আমি একটা ফোন দিই। তার নাম্বার আমার কাছে আছে, আমার নাম্বারও তার কাছে আছে। তো সেটা আমার আগে অনেক কথা হতো, এবং আমার বন্ধু আরো আরো ক্লোজ, আমরা দুজনেই তার সাথে আরো ভিসি হওয়ার পর থেকে একদিনও কথা বলি। তো ঘটনা হচ্ছে কি দেখেন, আমি তার ক্লোজ ম্যান হিসেবে আমি তাকে একটা রেকমেন্ডেশন দিই। স্যার রিসার্চে এক্সিলেন্ট, অসাধারণ। এখন ব্যাপারটা হচ্ছে স্যারের জন্য এই পোস্টটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমি তো ব্যক্তিগত হয়ে বললে আমি বলবো নো, স্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখানে একজন অ্যাডমিনের পোস্টে, যে অ্যাডমিনিস্ট্রেশন ভালো, টিচার হলে ভালো, টিচার প্লাস টিচার হলে সবাই থেকে রেসপেক্ট করবে, এটা একটা ভালো জায়গা। কিন্তু টিচারদের মধ্যে থেকে যে সবচেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যার সবচেয়ে বেশি, সে হবে বেশি। বুঝছে? এটা কিন্তু আসলে একাডেমিক পোস্ট না, এটা আমাদের দেশের কাজ, ওখানে মিলাতে আসলে হবে না। তো অ্যান্সারটা হচ্ছে নট ক্লিয়ার। এবার নেক্সট ওয়ান আসেন। এটা আমরা করবো না 32, আমরা 28 করবো। ইটালিয়ান কথাটা আছে তো,
তো মন্টিসেলো ওয়াজ ইন্সপায়ার্ড বাই ইটালিয়ান স্ট্রাকচার, আমরা যে পাইছিলাম উপরে। এটা অন্য একটা কালার, এখানে উপরে থাকবে এই যে তার এটা একটু আরো বেশি উপরে আছে, এই কারণে এটা করি নাই আর কি। ইটালি এখানে আলোচনা আছে, ইটালি, হ্যাঁ এই যে ইটালি। মডেল অন অ্যান্ড্রোলো প্যালাডিও 16th সেঞ্চুরি ইটালিয়ান ভিলাস, এটার মডেলটা ছিল এটা। অ্যান্ড মন্টেসেলো ইজ এ ট্রিবিউট টু দ্য ম্যান, তার মানে এটা একটা ইটালিয়ান ভিলার মতো মডেল করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি না এটা ইন্সপায়ার্ড হয়েছে এখান দ্বারা। ইয়েস। বাই টুডেস স্ট্যান্ডার্ড মন্টেসেলো অ্যাপয়েস কোয়াইট স্মল হাউস ফর এ ফিমেল, এখনকার স্ট্যান্ডার্ড অনুযায়ী মন্টেসেলো খুবই ছোট। তাহলে আমরা এখানে লাস্ট ওয়ানটা পাইছিলাম, এর নিচে থাকবে। এই দেখেন ছোট বড় কথা আছে, এই যে এখানে লার্জ বিল্ডিং। মন্টেসেলো ইজ নট এ ভেরি লার্জ বিল্ডিং এখনকার দিনে। একজন ফুটবল প্লেয়ার এবং ফিল্ম স্টারের স্টার হ্যাজ এ বিগ হাউস অ্যাজ বিগ, মানে এরকম আসলে একটা বড় হাউস একটা ফিল্ম স্টারেরও আছে। তার মানে কি, যে এখনকার ফেমাস পার্সনের তুলনায় এটা এখন স্মল হাউস। ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হইতেছে আপনাদের প্যাসেজ, এখন প্যাসেজের ভোকাবুলারি গুলো পড়েন, প্যাসেজ সেন্টেন্স স্ট্রাকচার গুলো বের করে পড়েন। ওকে, দ্যাটস ফর টুডে। ইনশাল্লাহ আবার একদিন দেখা হবে।